বৈচিত্র্যে আপনাদের শুভেচ্ছা। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জার্মান সাহিত্যিক বার্টোল্ট ব্রেশেটের ত্রিপেনি নভেল, যার বাংলা অনুবাদ করেছেন সুমন্ত চট্টোপাধ্যায় ৩ পয়সার উপাখ্যান শিরোনামে। আজ এই উপন্যাসটির দ্বিতীয় পর্ব। মহামান্না রানীর সরকারের প্রয়োজন অনুসারে। এখন ব্যাটারে গিয়েছে সব যুদ্ধে, কার্তুজ তো ওদের চাই, আর ভালো মানুষের তো কোনো অভাব নাই। কার্তুজের যোগান দেবে তারাই, বন্দুক নেই তো হবে না লড়াই। ওসব আমরাই দেখব বাছা, তুমি যাও ফ্রন্টে করতে মারামারি। কার্তুজ পেয়ে যাবে তাড়াতাড়ি। কার্তুজ বনে গেল রাশি, কিন্তু যুদ্ধের যে দেখা নেই। ভালো মানুষের দল লেগে গেল কাজেতে, যুদ্ধ লাগাতে হবেই। যাও যুদ্ধে বীর সন্তান, ওরা দেশমাতৃকার শত্রু। মা বোনেদের মুখ চেয়ে নেমে পড়ো, যেন রাজা আর ভগবান জীবনের থেকে বড়। উইলিয়াম কক্সের পেশা ছিল দালালি। তার ভিজিটিং কার্ডে অফিসের একটা ঠিকানাও ছাপা ছিল, কিন্তু সেখানে কেউই যেত না। সে নিজেও যেত কালে ভদ্রে, যাওয়ার কোনো কারণও ছিল না। সেই অফিসে একটি ফ্যাকাশে চেহারার মেয়ে শুধু বসে থাকত একটা টাইপরাইটারের সামনে। সেই টাইপরাইটারের অধিকাংশ চাবিই ভাঙা, বা কি লেখা আছে পড়া যায় না। কাজকর্ম কিছু হতো না সেখানে। মেয়েটার কাজ ছিল একটাই, ডাকযোগে কোনো চিঠি এলে তা গ্রহণ করা। এতে সুবিধা ছিল এই, তার বাড়ির ঠিকানা সবার কাছ থেকে সযত্নে গোপন রাখতে পারতেন উইলিয়াম কক্স। লোকজনের সাথে দেখা করতে হলে কাউকে বাড়িতে বা অফিসে ডাকতেন না কক্স। সবকিছু হতো কোনো রেস্তোরাঁতে। তিনি বেশ গর্বের সাথে সবাইকে বলে বেড়াতেন, ওই কোম্পানির নামে অফিস টফিস সাজিয়ে বসার আমার কোনো দরকার নেই, আমি শুধু বড় মাপের কারবার সামলাই। অপরিচ্ছন্ন কোনো কিছু ছুঁতেন না তিনি। হাত সবসময় ঢাকা থাকত দস্তানায়। পরতেন হালকা ছাই রঙের স্যুট, বানানো নয় রেডিমেড। বেগুনি রঙের মোজা থাকত পায়ে, আর তুতে রঙের একটা টাই পরতেন। তার ধারণা ছিল সবাই তাকে বড় অফিসার ভাবে, তাই হাঁটতেন একদম সোজা হয়ে। যদিও সে অর্থে তার মোটা মাইনের কোনো কর্মচারী ছিল না, তাকে সাহায্য করার জন্য লোকজন ছিল। অনেক সরকারি দপ্তরে অনেক কর্মচারী ছিল যারা অনেক অলস কেরানির মতোই তার কাজে আসত। তার এরকম এক বন্ধু ছিল নৌবাহিনীর অফিসে। এর থেকে কক্স একদিন জানতে পারলেন মহামান্না রানীর নৌবহরের এক বিশেষ ও আশু প্রয়োজনের কথা। অনেক সেনাকে কেপটাউনে পাঠানোর জন্য দরকার যাত্রীবাহী জাহাজ। সঙ্গে সঙ্গে কক্স সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাকে কিছু একটা করতেই হবে। তিনি চলে গেলেন এক পানশালায়, যেখানে একদম নিম্ন শ্রেণীর জাহাজিরা আসে। খোঁজখবর নিলেন সবথেকে পুরনো কোন জাহাজ জলে ভাসছে। সন্ধান পেয়েও গেলেন। ব্রুকলে নামে এক কোম্পানির হাতে এই রকম জাহাজ আছে, যা পুরনো কিন্তু জলে ভাসার জন্য তৈরি। সরকারি নির্দেশনামা জারি ছিল যে সরকার ব্যবসায়ী সমাজকে বুয়ের যুদ্ধে সরকারকে সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছে। কিন্তু সে সময় লন্ডনে প্রচুর মানুষ ছিলেন যারা এই অনুরোধ মানার ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন না। সরকারকে জ্যাম জেলি বিক্রি করতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সরকারের অনুরোধে বেশি জ্যাম জেলি খেতে তারা মোটেও রাজি নন। কক্স কিন্তু মোটেও ওই দলের লোক ছিলেন না। দেশের দুর্দশার থেকে লাভবান হবার মানসিকতা তার ছিল না। তিনি লেগে পড়লেন অনুসন্ধানে। এসব কাজের জন্য অফিস দেখানো দরকার, যেখানে বেশ কিছু লোক আর টাইপরাইটার আছে। কাজটা সহজ নয়। ব্রুকলের জাহাজগুলি বেশ বড়, এই কাজে যার দরকার। নৌবহরের অফিসে চেনা জানা আছে এমন যে কেউই নৌবহরের কাছে এই প্রস্তাব নিয়ে হাজির হয়ে যেতে পারে। কায়দা করে কক্স জেনে নিয়েছেন ব্রুকলের জাহাজগুলির দামও বেশ কম। ছোট একটা মিটিং করলেন কক্স ব্রুকলের সাথে। কথা হলো শুধু জাহাজের দাম আর মাল বহন ক্ষমতা নিয়ে। এর বেশি কক্স কিছু জানতেও চাইলেন না, কিছু বললেনও না জাহাজ কোম্পানির 2 আধিকারিক। জাহাজের অবস্থা কেমন সে প্রসঙ্গ উঠল না। কি বিষয়ে কথা হয়েছে তা এই 3 জনে দুনিয়ার যে কোনো আদালতের সামনে হলফ করে বলতে পারতেন। যদিও এদের জাহাজ বেশ বড় আর জায়গাও অনেক, এসব জাহাজ কিনবেন এরকম কথা কক্স কখনো বলেননি। অনেকেই যে এখন মালবাহী জাহাজ কেনার জন্য মুখিয়ে রয়েছে সেটা তার জানা ছিল।
যুদ্ধের কারণে এখন পণ্য মাশুল অত্যন্ত চড়া। বাজারে বিক্রির জন্য জাহাজ আছে খুব কম, আর তার দামও অত্যন্ত বেশি। তবে এটাও ঘটনা, যারা ভালো জাহাজ কিনতে চান তারা কখনোই ব্রুকলির কাছে আসবে না। কক্স ঠিকঠাক জাহাজের খোঁজও করছিলেন, সরকারের জন্য নয়, পয়সাওয়ালা ব্যক্তিগত মালিকানায় থাকা কোম্পানিদের জন্য। সরকারের প্রয়োজনটা তার কাছে একটা ছোটখাটো ব্যবসার সম্ভাবনা ছাড়া কিছু নয়। তবে তার সাথে আর একটা একান্ত ব্যক্তিগত স্বার্থও জড়িত ছিল। আরও 1 সপ্তাহ ধরে কক্স খুঁজে চললেন। 3টে জাহাজ পাওয়া গেল, যা তুলনামূলক অনেক কম পুরনো ও অনেক বেশি ভরসাযোগ্য। এর জন্য সাদামটন বন্দরে যেতে হলো। আরও এখানে ওখানেও ছুটতে হলো। 3টি জাহাজই আলাদা আলাদা মালিকের। সস্তা মোটেই বলা যায় না, কিন্তু জাহাজগুলো দেখতে অন্তত জাহাজের মতো। সব দেখে শুনে নিয়ে কক্স লন্ডনে ফিরে এলেন। আবার ভাবতে শুরু করলেন সরকারের চাহিদা পূরণ করবেন কিভাবে। তার নিজের আসল আগ্রহের জায়গা, অর্থাৎ যতটা সম্ভব কম দামে সাদামটনে দেখা জাহাজগুলির মতো জাহাজ কোথায় পাওয়া যাবে, সেই আসল আর কম দরকারি 2 বিষয় নিয়েই খোঁজ খবর করে চললেন কক্স। সরকারের চাহিদার ব্যাপারে আলোচনা করতে কক্স বেশ কিছু অন্য ব্যবসায়ীকে ডেকে পাঠালেন। বুয়েট যুদ্ধের ব্যাপারে সরকারকে সাহায্য করার ব্যাপারে এদের দারুণ উৎসাহ। সবাই এক পায়ে খাড়া। সরকারের মতো ভালো খদ্দের আর কে আছে? পিচাম সাহেবও সরকারের এই প্রয়োজনের কথা জানতে পারলেন। আরও 4-5 জনের সাথে আড্ডা চলছিল। এনারা সবাই এক বাক্যে সরকারকে সাহায্য করতে প্রস্তুত। কেনসিংটনে মোটামুটি মধ্যবিত্ত একটা রেস্তোরাঁতে সবাই জড়ো হয়েছিলেন। এদের মধ্যে একজন জোদ্দার, একজন ল্যাঙ্কাশায়ারে এক সুতাকলের ডিরেক্টর, একজন রেস্তোরাঁর মালিক, একজনের ভেড়া পালনের ব্যবসা, আরেকজনের পুরনো বাদ্যযন্ত্রের মস্ত ব্যবসা। সবাই যে যা খাবেন অর্ডার দিয়ে দিলেন। তারপর একটা ছোটখাটো বক্তৃতা দিলেন কক্স। আমাদের দেশের বর্তমান অবস্থা খুবই সঙ্গীন। আপনারা সবাই জানেন দক্ষিণ আফ্রিকায় যুদ্ধ কেন শুরু হয়েছে। শান্তিপ্রিয় ব্রিটিশ নাগরিকদের আক্রমণ করা হয়েছে একেবারে কোনো প্ররোচনা ছাড়াই। মহারানীর ফৌজ তৎক্ষণাৎ সেখানে চলে গিয়েছেন নাগরিকদের রক্ষা করতে। তাদেরকেও নানা জায়গায় জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে। যুদ্ধের কোনো নিয়মনীতি কিছুই মানা হয়নি। তারা শুধু সেদেশে বসবাসকারী ব্রিটিশ নাগরিক ও ব্রিটিশ সরকারি সম্পত্তি রক্ষা করতে গিয়েছেন। আমাদের সরকার অত্যন্ত সহনশীল ও শান্তিপ্রিয়। এ অবস্থায় এ মানসিকতার বিশেষ মূল্য নেই। যাই হোক, আমরা আক্রমণের প্রত্যুত্তর দিয়েছি। আজ যুদ্ধের কিছুদিন পরে আমাদের সেনাদের লড়তে হচ্ছে সম্পূর্ণ উন্মাদ স্থানীয় কৃষকদের সাথে। আমাদের লক্ষ্য শুধু বিদেশে আমাদের যে ডমিনিয়ন আছে তাকে রক্ষা করা। মেফকিং শহরে বুয়েটদের বিশাল সেনাবাহিনীর মোকাবিলা করতে হচ্ছে আমাদের ফৌজকে। যারা স্টক মার্কেটে টাকা খাটান তারা সবাই বুঝবেন এর মানে কি। বন্ধুগণ, আজ এই মিটিংয়ের উদ্দেশ্য হল বুয়েটদের হাত থেকে মেফকিং শহরকে মুক্ত করা ও সেখানকার মানুষদের একটু স্বস্তি প্রদান করা। সবাই হাততালি দিলেন। বন্ধুগণ, সময় এসেছে। এখন আমাদের মানে ব্রিটিশ ব্যবসায়ী সমাজকে সাহস দেখাতে হবে, উদ্যোগী হতে হবে। আমাদের এই নওজোয়ানদের আত্মত্যাগ কি আমাদের নিষ্ক্রিয়তার জন্য বিফলে যাবে? আমরা কি তা হতে দিতে পারি? যুদ্ধ কে করছে? যুদ্ধ করছে সৈন্য আর ব্যবসায়ী যে যার নিজের জায়গা থেকে। সরকার ব্যবসার কিছু বোঝে না। সরকার বলছে আমাদের জলযান দরকার। আমরা বলছি ঠিক আছে, এই নাও জলযান মজুত। আপনারা জানেন জলযানের খরচ কত। আমরা তা খোঁজ করে বলে দিতে পারি এক একটি জাহাজের জন্য এত লাগবে। সরকার দরাদরি করে না। কেন করবে? সরকার তো জানে দেশের টাকা দেশেই থাকবে। বন্ধুদের মধ্যে আবার দরাদরি কিসের? টাকা একজনের কাছে থাকলো বা অন্যজনের কাছে, ব্যাপারটা তো একই, তাই না? সরকার আর ব্যবসায়ী তো বন্ধু। এরা একে অপরকে বিশ্বাস করে। তুমি এটা করতে যেও না, একজন অপরজনকে বলে। যদি আমি না পারি তাহলে তুমি করো। সেক্রেটারি অফ স্টেট বললেন, দেখো বিলি, আমার বউ বাড়ির 12টা ঘর নিয়ে কি করবে বুঝে উঠতে পারছি না। আমি বললাম, ওসব ছোটখাটো ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার। আপনি মন দিয়ে আপনার কাজ করুন। তারপর আমার যা করার আমি করে দিলাম। তারপর তোমরা খবরের কাগজে পড়লে যে সেক্রেটারি অফ স্টেট ভাষণ দিয়েছেন যে আমরা এটা সেটা করেছি যাতে দুনিয়াতে আমরা আরও একটু এগিয়ে গিয়েছি। তারপর আফ্রিকা বা ভারতে দারুণ কিছু ঘটেছে আর সারা পৃথিবী আমাদের ধন্য ধন্য করতে আরম্ভ করেছে। আমি বলেছি,
তুচ্ছ টাকা পয়সার ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামিও না চার্লস। আমি সাধারণ ঘরোয়া লোক। আমার নাম খবরের কাগজে আসুক এসব আমি চাই না। বিখ্যাত হওয়ার দরকার নেই আমার। আমি শুধু চাই দেশের কল্যাণে তুমি যে মহান কাজ করছো তাতে তোমার পাশে থাকতে। হ্যাঁ, নিঃশব্দে ও কোনো ঢাকঢোল না পিটিয়ে। আমি শুধু আমার কাজটুকু করে যেতে চাই, এবং ঠিক আমার মতো হাজারো ব্যবসায়ী দেশের সেবা করে চলেছে নিরলসভাবে। ব্যবসায়ী জাহাজের বন্দোবস্ত করে, সৈন্য তাতে চড়ে বসে। ব্যবসায়ীর আছে সম্পদ, সৈন্যের আছে সাহস। বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে আসুন আমরা একটা জাহাজি কোম্পানি প্রতিষ্ঠা করি। কক্সের বক্তৃতায় কাজ হলো দারুণ এবং একেবারে হাতে নাতে। রেস্তোরাঁর মালিক ধন্যবাদ জানিয়ে দেশের নামে শপথ নিলেন। কক্স তাদের সবাইকে আসল রাস্তাটা দেখিয়ে দিয়েছে। আর কিছু প্রয়োজনীয় কথাবার্তার পর একটা খসড়া চুক্তি তৈরি হয়ে গেল। ওয়েটার কাগজ কলম নিয়ে এলো আর সেই জুয়ার আড্ডার মালিক করল লেখার কাজটা। অবিলম্বে ব্রুকলে অ্যান্ড ব্রুকলে কোম্পানির 3টি জাহাজ কিনে ফেলতে হবে ও মেরামত করে ঠিকঠাক অবস্থায় আনতে হবে। দাম 8 জনে সমপরিমাণে বহন করবেন। যেদিন সব কাগজপত্র সই হয়ে যাবে, দাম মিটিয়ে দেওয়া হবে একেবারে নগদে। এইবার সেই ঘরে নেমে এলো এক গভীর নীরবতা, কারণ এবার স্থির করতে হবে মুনাফার ভাগ কিভাবে হবে। বিশেষ করে কক্স কত পাবেন, কারণ এই ব্যবসার মূল উদ্যোক্তা তিনি। আবার সকলের জন্য চুরুট আর বিয়ার অর্ডার দেয়া হলো। তারপরে পিচাম চুরুটের নীল রঙের ধোঁয়া ছেড়ে সেই ধোঁয়ার দিকেই তাকিয়ে খুব সহজভাবেই বললেন, আমার মতে পুরো যা লাভ হবে তা ভাগ করা উচিত 8 ভাগে, কারণ আমরা 8 জন, আর কক্স এর ওপরে পাবে আরও 10%, মানে সরকার যা দাম দেবে তার 10%। বাকিরা কক্সের দিকে তাকালেন। সবাই তাকাননি অবশ্য। কক্স তার চেয়ার পেছনের দিকে হেলিয়ে হাসলেন আর বললেন, ভালো রসিকতা করতে পারেন মশাই, মানতেই হচ্ছে। তার দাবি এর থেকে অনেক বেশি। সে দাবি শুনে বাকিদের চোখ ছানাবড়া হবার জোগাড়। 2 ঘন্টা এ নিয়ে আলোচনা চলল। কক্স তার দাবি বিশেষ ছাড়তে নারাজ। আর 2 ঘন্টার জায়গায় 2 বছর ধরে আলোচনা চললেও ফল একই থাকবে এটা বোঝাই যাচ্ছিল। তার সোজা কথা, তার কমিশন চাই 25%। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে সবাই সই করলেন। মনে হচ্ছিল সবাই সবার প্রিয়তম মানুষের মৃত্যুদণ্ডের ফরমানে সই করছেন। সই করেই সবাই তাড়াতাড়ি যে যার বাড়ি চলে গেলেন। পিচাম অবশ্য মনে মনে বেশ তারিফ করলেন কক্সকে। বিশেষত সে যেভাবে নিজের আখেরটা গুছিয়ে নিল, এমনভাবে সে যখন সবার মাথায় ডান্ডা মারতে পারল, স্বীকার করতেই হবে এ ব্যবসার মার নেই। হেঁজিপেজি লোকেরা যেসব ঝামেলার কথা কল্পনাও করতে পারে না। কুয়াশা ঢাকা এক সকাল। শহরের অসংখ্য প্রায় ফাঁকা অফিসের একটি, দেয়াল হলদেটে এরকম এক অফিসে এক আলোচনা সভায় বসলেন 5 জন ভদ্রলোক। ঘষা কাচের দরজার বাইরে সোনালি অক্ষরে লেখা ব্রুকলে অ্যান্ড ব্রুকলে। এই 5 জনের মধ্যে 2 জন এই কোম্পানির লোক। দুজনেই ফ্যাকাশে মার্কা, কোনো সিদ্ধান্ত নেবার সময় এলেই ঘামতে থাকেন। একে অপরের হিতাহিত নিয়ে এরা বড়ই চিন্তিত, এবং দুজনেরই ধারণা বা ভয়, যেহেতু কোনো সিদ্ধান্ত দুজনের ওপরেই প্রভাব ফেলবে, সে কাজটা অপরজন করাই ভালো। তিনি নিজে অতটা ঝুঁকি নিতে চান না। সম্পর্কে এরা দুজনে ভাই। শেয়ানা লোক হলে এই দুজনকে 1 হাটে বেচে 7 হাটে কিনে আনতে পারে, এবং কক্স যথেষ্ট শেয়ানা তা বলাই বাহুল্য। কন্ট্রাক্ট তৈরি হয়ে গেল, এবং 8,200 পাউন্ডের বিনিময়ে লাভলি অ্যানা, সেইলার বয় ও অপটিমিস্ট এই 3টি জাহাজ হাত বদল করে চলে এলো কক্সের হাতে। ঠিক হলো পরের বৃহস্পতিবার 3টি জাহাজ পরিদর্শন করতে যাবেন কক্স ও তার দলবল। পরিদর্শনের পর কন্ট্রাক্ট সই হবে আর নগদে মূল্য চোকানো হবে। আপনারা দেখতে চান দেখে আসুন, বললেন এক ব্রুকলে। কিন্তু সত্যি কথা বলতে তার কোনো দরকার ছিল না। সব কথা মিটে গেল। পরদিন সকালে কক্স যখন আবার সেই অফিসে এসে হাজির হলেন, যথেষ্ট অবাক হলেন 2 ভাই। তবে অবাক হবার অনেক বাকি ছিল। কক্স প্রথমে দুজনকে মন্ত্রগুপ্তি পাঠ করালেন। তারপর জানালেন যদি কোনো কারণে আগের দিনের চুক্তি মতো কাজ না হয়, তাহলে তিনি অন্য দামে জাহাজগুলি কিনে নেবেন। এ ব্যাপারটা একেবারেই তার ব্যক্তিগত, এর মধ্যে তার অংশীদারেরা নেই। তাদের কিছু জানাও চলবে না। 2 ভাই তো সব শুনে খুবই উত্তেজিত হয়ে পড়লেন। বুধবার বিকেলে ব্রুকলেদের এক ভাই মিস্টার ইস্টম্যানের সাথে যোগাযোগ করলেন। ইস্টম্যান হলেন সেই বাড়ির মালিক যেখানে কক্সের অফিস। এখানে যোগাযোগের কারণ একটাই,
এই ঠিকানা ছাড়া কক্সের আর কোনো ঠিকানা তার জানা ছিল না। তিনি জানালেন যে আগের কন্ট্রাক্ট তিনি বাতিল করতে চান, কারণ অনেক বেশি দাম দিয়ে জাহাজ ৩টি কিনতে চান এমন খদ্দের তারা পেয়ে গিয়েছেন। কোম্পানির তরফে দুঃখ প্রকাশ করলেন ইস্টম্যান। এখন কন্ট্রাক্ট বাতিল করা সম্ভব নয়। ব্রুকলে বলে গেলেন বৃহস্পতিবার ৬টার সময় তিনি আবার আলোচনায় বসতে চান। ইস্টম্যান পত্রপাঠ সবাইকে জানিয়ে দিলেন কেউ যেন আসতে একটুও দেরি না করেন। আর বৃহস্পতিবার সকালেই এক রেস্তোরাঁয় বসে কফি খেতে খেতে ইস্টম্যানকে কক্স জানালেন তার ভাগের টাকা তিনি শনিবার সকালের আগে দিতে পারছেন না। ফলত দুপুর ২টোয়, মানে জাহাজ পরিদর্শনের ঠিক আগে আরেকটি মিটিং বসল অন্য একটি রেস্তোরাঁয়। এখানে মেজাজ বেশ উত্তপ্ত। সুতাকলের মালিক বলে বসলেন হয় কক্স তার টাকা এখনই বার করুক, নয়তো নতুন করে চুক্তি হোক। আর কক্স যদি তা দিতে না পারে তাহলে কক্সের ভাগ তিনিই দেবেন এবং বাড়তি মুনাফাও তিনিই পাবেন। ইস্টম্যান এর অর্ধেক মানলেন, অর্থাৎ কক্সকে এখনই টাকা দিতে হবে, কিন্তু কক্স দিতে না পারলে সে ভাগ দেবে সুতাকলের মালিক, এতে তিনি মোটেই রাজি নন। কক্স দিতে না পারলে সে টাকা তিনি নিজে দেবেন এবং বাড়তি মুনাফাও তার। বাকি ৭ জনই দেখা গেল কক্সের ভাগ নিজে নিজে দেবার জন্য তৈরি। কক্স মিটিংয়ে বিশেষ কিছু বললেন না। সিদ্ধান্ত হলো ব্যবসা হবে ৭ জনের, কক্স শুধু তার কমিশনটুকু পাবেন। সিদ্ধান্ত শুনেই অসুস্থ হয়ে পড়লেন কক্স। তিনি বাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। তার পক্ষে জাহাজ পরিদর্শনে যাওয়া সম্ভব হলো না। পরিদর্শনের জন্য ইস্টম্যান নিয়ে এসেছিলেন এক কাজ হারানো ইঞ্জিনিয়ারকে। এর নাম বাইল। লম্বা একহারা চেহারা। যে যে চাকরি এ নানা সময়ে করেছে প্রায় সবই হারিয়েছে অতিরিক্ত মদ খাওয়ার কারণে। কথা মতো জাহাজ ঘাটায় বাইলের সাথে দেখা হলো ৭ জনের। ইস্টম্যানের পরামর্শ মতো একে আরও খানিক মদ গেলানো হলো। উদ্দেশ্য একটাই, সে যেন জাহাজ থেকে রিপোর্টে লিখে দেয় সব জাহাজ একেবারে অকেজো উইয়ে খাওয়া। এরপর ব্রুকলে ভাইদের কাছে যাওয়া হলো। তার অল্প দূরেই নোঙর করা আছে জাহাজগুলি। রংথটা জাহাজগুলি তৈরি হয়েছিল নেলসনের আমলে। যেমন কিছু মানুষ পুরনো অকেজো জিনিস, যেমন টুপি, চুরুট রাখার বাক্স বা বাচ্চার ছোটবেলার দোলনা রেখে দেয়, কেউ যেন এই জাহাজগুলিকেও সেরকম রেখে দিয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এগুলো এখনো জলে ভাসে। দেখে মনে হয় কয়েক যুগ এগুলো কোনো কাজে আসেনি, কিন্তু এখন কয়েক হাজার টমি ট্রান্সভালে অপেক্ষা করছে ঘরে ফেরার। তারা এ জাহাজ পেয়েই হাতে চাঁদ পাবে। ইয়ং সেইলার বয় পাড়ের সব থেকে কাছে রয়েছে, কাজেই তাতেই প্রথমে গিয়ে উঠলেন সকলে। কাঠের ডেকটা দেখলে বিশেষ ভরসা জাগে না। যারা জাহাজে এসেছেন দেখতে নাবিক নন এরা কেউই। জাহাজের ব্যাপার কিছু বোঝেনও না। যদি বুঝতেন তাহলে এরা ভেতরে যেতে সাহস করতেন কিনা সন্দেহ। ওয়েলস পাহাড়ে ভেড়ারা যেমন লাফালাফি করে, খোলের মধ্যে সেভাবে ধেড়ে ইঁদুরেরা লাফালাফি করছে। তারা ধেড়ে মানে রাম ধেড়ে, কিন্তু অনেক বয়স হয়ে থাকলেও তারা কখনো মানুষ দেখেনি, কাজেই মানুষ দেখে ভয় পেল না কেউ। ইঞ্জিনিয়ার বাইল মুখস্থ করে এসেছে কিরকম সব কায়দা কানুন করে জাহাজের মালিকেরা ভাসমান কফিনকেও প্রমোত্তরী বলে চালিয়ে দেয়। সে ঠিকই করে রেখেছিল এটা ওটা টেনে সরাবে আর মালিককে জিজ্ঞেস করবে এসব করে কি লুকোতে পারবেন ভাবছেন। কিন্তু সে এসব কিছুই করল না। আসলে সব দেখে শুনে তার কথা সরছিল না। ইয়ং সেইলার বয়ের যা অবস্থা তা মেরামতের অনেক অতীত, তার বলে দিতে হয় না। এতক্ষণে বাকিরাও অবস্থাটা বুঝে ফেলেছে। সবাই গাদাগাদি করে ইস্পাতের অংশে দাঁড়িয়েছিল, কারণ কাঠের অংশে যা অবস্থা তাতে কাঠ ফুঁড়ে জলে পড়ে যাবার সম্ভাবনা প্রবল। ইস্টম্যান হঠাৎ করে বলে উঠলেন, বেশ বেশ। তার কথা ফাঁকা চিলেকোঠায় যেমন প্রতিধ্বনি হয় তেমন শোনালো। এক ব্রুকলে ভাই বললেন, সবকিছু বাইরেটা দেখেই বিচার করা উচিত নয়। আসল কথা হলো জাহাজ সমুদ্রে চলতে পারে কি না। জগতে কিছু মানুষ আছেন যারা সে সময় অন্যে কি ভাবছে তা নিয়ে একেবারেই ভাবিত নন। বাস্তবের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। নিশ্চিন্তে নির্ভাবনায় স্থানকাল কোনো কিছু বিচার না করে তারা নিজেদের মনের কথা বলতে পারেন। এরাই প্রকৃত অর্থে নেতা হবার যোগ্য। নতুন তৈরি হওয়া জাহাজি কোম্পানির লোকজন ডাঙ্গায় ফিরলেন। সবাই মনে হচ্ছিল দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছেন। লাভলি অ্যানা বা অপটিমিস্ট দেখতে যাওয়ার সাহস কারোই ছিল না। সেগুলোর হাল এর থেকেও খারাপ তো দূর থেকেই বোঝা যাচ্ছিল। সবথেকে দুর্দশাগ্রস্ত জাহাজের নাম অপটিমিস্ট। ব্রুকলে অ্যান্ড ব্রুকলের অফিসে ফেরার পর এক ব্রুকলে ছোটখাটো একটি বক্তৃতা দিলেন। জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিনি বললেন, আমার মনে হয় আপনারা আরও ভালো কিছু আশা করেছিলেন, যদিও আপনারা দামের ব্যাপারটা জানতেন তাহলেও।
আর তাই আপনারা যাকে বলে ঠিক খুশি হতে পারছেন না। সবার দিকে চট করে একবার চোখ বুলিয়ে নিলেন। আর যদি সেটাই সত্যি হয়ে থাকে, আমি আপনাদের বলবো, নিমরাজি হবার কোনো মানে হয় না। নিজের মনের কথা শুনুন এবং পুরো ব্যাপারটা এখানেই শেষ হোক। এখন যা অবস্থা, তাতে এই দামে এর থেকে ভালো জাহাজ আপনারা পাবেন না। তবে যদি কয়েক মাস অপেক্ষা করতে পারেন, তাহলে মনে হয় আপনাদের পছন্দ মতো জাহাজ পেয়ে যাবেন। আমার হাতে অন্য ক্রেতা আছে এই ৩টি জাহাজের। কাজেই আপনারা যদি না নেন, তাহলে আমি সেখানেই এদের বেচে দেব। এমনকি ছোটখাটো ক্ষতিপূরণও দিতে আমরা রাজি। এখন ঘড়িতে বিকেল ৫:৩০। ঠিক সোয়া ৬টায় আমাদের পরের মিটিং আছে। সুতরাং তার মধ্যেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। ৩টে জাহাজের জন্য $২০০ দেওয়া যেতে পারে। এগুলো কোনোটাই সমুদ্রে চালার অবস্থায় নেই, বলল ইঞ্জিনিয়ার বাইল। ব্রুকলে আরেকবার ঘড়ি দেখলেন। আপনারা শুনলেন আপনাদের এক্সপার্ট কি বলছেন। ওনার কথা নিশ্চয়ই আপনারা মানবেন। আমি আমার জাহাজগুলোকে আপনাদের গছাতে চাই না। বিক্রির পর ওগুলোর ব্যাপারে কোনো দায়িত্ব নিতে আমরা পারবো না, আগেই বলেছি। আর আপনাদের এক্সপার্ট যা বলছেন, তাতে তো মনে হয় এগুলো জ্বালানি কাঠ হিসেবে বেচাই ভালো। তাহলে উনি যে দাম দিতে চাইছেন, মোটামুটি সেই দামই দাঁড়ায়। সুতরাং আমার মনে হয় না আমাদের এই আলোচনা দীর্ঘায়িত করে সময় নষ্ট করার কোনো মানে হয়। এ কথা বলে ভাইকে নিয়ে ঘর ছেড়ে চলে গেলেন দাদা ব্রুকলে। তারা চলে যাওয়া মাত্র নিচু গলায় ইস্টম্যান বললেন, এছাড়া আর কোনো জাহাজ এখন বাজারে নেই, সেটা ভুলে গেলে চলবে না। তাও আমি এই দাও ছেড়ে দিতাম, কিন্তু আমি জানি এ যে অন্য খদ্দরের কথা বলল, সেটা আমাদের কক্স। আমরা ওকে ভাগিয়েছি, ও তাই বাজার থেকে বোকাশোকা পার্টনার ধরে এনেছে। আমার কথা মিলেনিও সবাই। মুহূর্তে একসাথে ঘরে উপস্থিত সকলে চোখ খুলে গেল। ৫ মিনিট বাদে চুক্তিপত্রের চারদিকে তারা পেন হাতে তৈরি। বাড়ি ফেরার পথে ইস্টম্যান বাইলকে বললেন, পুরো ব্যাপারটা না জানলে এটা সত্যিই বোঝা কঠিন ওই ভাঙাচোরা পিপে নিয়ে সমুদ্রে পাড়ি কি করে জমানো সম্ভব। ও তো জলে গিয়েই কাগজের নৌকোর মতো খসে পড়ে যাবে। আধুনিক সব কায়দা বেরিয়েছে, যা এক কথায় দুর্দান্ত। এরা সব পারে, একেবারে ধুলো মুঠি থেকে সোনা বার করতে পারে। আমি তোমাকে বলে দিচ্ছি, ওরা যখন এটা ওটা ঠিকঠাক করে, নতুন রং করে দেবে না। এসব জাহাজ একেবারে তরতর করে চলবে, অন্য সব জাহাজের মতো। এসব কথা না জানলে বোঝা সম্ভবই নয়। তারপর একটুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলেন, বাজারে যে কি প্রতিযোগিতা, মানে কি রাক্ষসী প্রতিযোগিতা, তা ভাবা যায় না। একটা ব্যবসা তা যতই নোংরা হোক না কেন, একজন ছেড়ে দিচ্ছে বুঝলেই ১০ জন সেখানে ঝাঁপ দিতে তৈরি। এ বাজারে ঠিকঠাকভাবে বেঁচে থাকতে গেলে তোমাকে সব কিছু হজম করতে তৈরি থাকতে হবে। যদি দুর্বল হয়েছ এক মুহূর্তের জন্যও, ব্যাস সব শেষ। একমাত্র লৌহ কঠিন নিয়মানুবর্তিতা আর আত্মসংযম মানুষকে বাঁচাতে পারে। আবার এটাও তো ঠিক, কিছু না দিলে তো আর কিছু পাওয়ার আশাও করা যায় না। বাজারে যাকে বলে সম্মানীয়, তেমন কিছু হতে গেলে হয় মাটি কাটতে হবে, নয়তো মাথায় করে ইট বইতে হবে। মায়ের পেট থেকে পড়েই তাই মানুষকে এমন অনেক কিছু নিয়ে ভাবতে হয়, যা হেজিপেজি লোকেরা কল্পনাও করতে পারে না। সবই করছি বাচ্চার মুখ চেয়ে। জাহাজ পরিদর্শনের সময় কক্সের অনুপস্থিতির ব্যাপারটা পিচামের ভালো লাগেনি। রাতে ঘুমোতে পারলেন না, খুবই খারাপ কাটল গোটা রাত। উনি ৩টে পুরনো ভাঙা জাহাজ কেনার মধ্যে জড়িয়ে পড়েছেন। ওনার পুরো শেয়ার ধরলে তা দাঁড়ায় মোটামুটি একটা জাহাজের অর্ধেক দাম। পিচামের মতে, মানুষ অন্যের হাতে নিজের ভাগ্যকে ছেড়ে দিলে তা সে দশাই হয় যখন খরগোশ অজগরের হাতে নিজের ভাগ্যকে ছেড়ে দেয়। তার মনে প্রশ্ন একটাই, কক্স কি জাহাজগুলো বিক্রি করতে পারবে? ও জাহাজের পর্যবেক্ষণ বা চুক্তি সইয়ের সময় থাকলো না কেন? এখন ও আর পার্টনার নয়, এখন ও শুধু জাহাজ বেচার দালাল। একবার বিছানা ছেড়ে উঠেই পড়লেন। কেউ জিজ্ঞাসা করলে বলতেন যে দেখতে যাচ্ছেন সব আলো নেভানো হয়েছে কিনা। আসলে কিন্তু তা নয়। ভেতরে এত তোলপাড় চললে শুয়ে থাকা যায় না। সামান্য ক্ষতিও এখন বরদাস্ত করা যাবে না, ব্যবসার যা অবস্থা। ছোটখাটো ক্ষতি যা হয়েছে, তাতে ওনার নিজের ওপর আস্থা পুরো চলে গিয়েছে। উনি কাউকেই এখন বিশ্বাস করেন না। নিজেকেই বা বিশ্বাস করবেন কেন? বাড়ির সব বাতি নেভানো, কিন্তু বারান্দার দিকে পলির যে জানলা সেটা খোলা। অন্ধকারেও বিছানায় শুয়ে থাকা পলিকে দেখা যাচ্ছে। রাগ করে বাইরে থেকে জানলা বন্ধ করে দিলেন পিচাম। আমি এসবের মধ্যে গেলাম কেন? বিছানায় উঠতে উঠতে নিজেকে প্রশ্ন করলেন পিচাম।
যা করছি সব তো আমার মেয়েটার দিকে তাকিয়ে। এবার আরও দুটো কাজের মেয়েকে তাড়াতে হবে। কুঁড়ের হদ্দ সব। ভিখারি আসুক বা না আসুক, মালগুলো সেলাই করেই চলে। ওদের আর কিসের ভাবনা? পলিও তো কিছু কাজ করলে পারে। নিজেকে ভাবেটা কি ও? এই কক্সটা পুরো ধড়িবাজ। ওকে 1 ইঞ্চিও বিশ্বাস করা ভুল হয়েছে। নোংরা খেলা খেলেছে ও। শালা গাছে তুলে মই কেড়ে নিয়েছে। শালাকে হাতের কাছে পেলে মুচড়ে ওর ঘাড় ভেঙে দিতাম। কিন্তু তাতেই বা কি লাভ হতো? আবার উঠে বসলেন, ঘেমে নিয়ে একসা। ওহ, কি বোকামিটাই না করেছি! এমন একটা লোকের সাথে ব্যবসা করতে গিয়েছি যার শালা ঘাটাও আমি ভাঙতে পারবো না। পরদিন সকালে ইস্টম্যানকে নিয়ে পিচাম গেলেন কক্সের অফিসে। সেই ফ্যাকাশে টাইপিস্ট মেয়েটি অম্লান বদনে জানিয়ে দিল যে কক্স নেই, সে বেরিয়ে গিয়েছে। অফিস দেখে আরও মুষড়ে পড়লেন পিচাম। এই অফিস দেখে বোঝাই যায় এ একেবারে জোচ্চোরের অফিস। বাকি সকালটাও জঘন্য কাটল পিচামের। সে এই ব্যবসায় এসেই ছিল কারণ তাকে বোঝানো হয়েছিল এ সরকারকে ঠকিয়ে টাকা বানাতে হবে। তার নিজেরও বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল ঠকানোর কাজটা খুবই সহজ। এই ধরনের ব্যবসায় কোনো ঝামেলাই নেই। এ তো সবাই জানে অন্যকে ঠকানোই যে কোনো ব্যবসার আসল উদ্দেশ্য। মুশকিল হলো মানুষ যা ভাবে পৃথিবীটা তার থেকে ঢের বেশি বজ্জাত। শয়তানির যেন কোনো সীমা পরিসীমা নেই। জীবন সম্বন্ধে পিচামের এটা গভীর মতামত, বলা যায় তার একমাত্র মতামত। দ্বিপ্রাহরিক আহারের পর কিন্তু কক্স খবর আনলেন চিন্তার কোনো কারণ নেই, সব একদম ঠিক আছে। সেই দুপুরেই কক্স নৌবহরের অফিসের লোক নিয়ে যাচ্ছেন 3টি জাহাজ পর্যবেক্ষণ করতে। বাকিরা যেন বিশেষ এক রেস্তোরাঁয় তার ফিরে না আসা পর্যন্ত তার জন্য অপেক্ষা করেন। আবার ওইসব জাহাজের পর্যবেক্ষণ, এ তো নতুন করে খারাপ খবর। 7 জন বসে থাকলেন সেই রেস্তোরাঁয়। দেখে মনে হচ্ছিল যেন 7 জনকে আদেশ দেওয়া হয়েছে ওই অপটিমিস্টে চড়ে সাগর পাড়ি দিতে হবে। ঠিক 5:30টার সময় রেস্তোরাঁয় এসে ঢুকলেন কক্স। এখন গলায় একটা আগুন লাল রঙের টাই। একদম ফেরেববাজ মনে হচ্ছিল তাকে। পকেট থেকে নৌবহরের দেওয়া 5,000 পাউন্ডের একটি চেক বার করলেন কক্স। চেক কাটা হয়েছে মেরিন ট্রান্সপোর্ট কোম্পানি, অর্থাৎ এই 7 জনের তৈরি নতুন কোম্পানির নামে। সেক্রেটারি অফ স্টেটের সময় নেই নিজে গিয়ে জাহাজ দেখে আসার। ভদ্রলোকদের মধ্যে এসবের আবার দরকারটা কি? হেসে বললেন কক্স। ও, বলতে ভুলেই যাচ্ছিলাম, আমি তোমাদের 2,000 পাউন্ড খরচ করেছি। সরকারি অফিসারদের যেসব পরিবার কষ্টে আছে তাদের জন্য একটা ফান্ড করেছেন হেল্প, সেইখানে দিয়েছি। উনি বলেছিলেন 1,000 দেওয়াই যথেষ্ট, কিন্তু আমার মনে হলো 2ই দেই। ভালো করে তেল দেওয়া থাকলে চরকা ঘুরবে ভালো। কক্স এদিন দারুণ মেজাজে ছিলেন। সেদিনই তিনি আবার সাদামটনে গিয়েছিলেন। ওখানকার জাহাজগুলোর জন্য নতুন করে একটা দামও দিয়ে এসেছেন। এই মেরিন ট্রান্সপোর্ট কোম্পানির লোকেদের এমন একটা শিক্ষা দিতে হবে যাতে তাদের আরেকটি দাঁত গুজিয়ে যায়, যার নাম আক্কেল দাঁত। মানুষচক্ষে কক্স এখনই দেখতে পাচ্ছে সাদামটনের জাহাজ পাল তুলে ছুটে চলেছে। কোম্পানির সব পার্টনারকে ব্যাপারটা ভালো করে বোঝালেন কক্স। সরকারি নিয়মকানুন সবার জানা দরকার। এখন যত তাড়াতাড়ি সম্ভব জাহাজগুলোকে সরকারের হাতে দিয়ে দিতে হবে। তারপর সেগুলোর মেরামতের কাজ শুরু করতে হবে। সব কাজ শেষ হয়ে গেলে বাকি পয়সা পাওয়া যাবে সরকারের থেকে। এ ব্যাপারে এটাই সরকারি নিয়ম, এভাবেই কাজ হয়। 7 জনের কেউই এতে আপত্তির কিছুই দেখলেন না। ঠিক হলো 3টি জাহাজের মেরামতের কাজ অবিলম্বে শুরু করে দেওয়া হবে। এতে কিছু টাকা খরচ হবে, কিন্তু কিছু করবার নেই। সাগরের বুকে কয়েক হাজার মাইল পাড়ি দিতে হবে ওদের, সেটা ভুলে যেও না, গম্ভীরভাবে বললেন কক্স। এ কাজের ভাড়টা দেওয়া হলো ইস্টম্যানকে। কয়েকশো বা কয়েক হাজার পাউন্ড খরচ হবে তা বোঝাই যাচ্ছিল। এখন সবার দুশ্চিন্তার মেঘ কেটে গিয়েছে। সবাই এখন খুশি, এমনকি পিচামও। এর কদিন পরে সেই ভেড়া ব্যবসায়ী পিচামের কাছে এসে হাজির। তার বক্তব্য সে আর এই ব্যবসা করবে না। এখানে সে যা টাকা লাগিয়েছে সব তুলে নেওয়া দরকার হয়ে পড়েছে। তার এখন সব টাকা লাগবে, কারণ সৈন্যদের প্রচুর ভেড়া যোগান দেবার অর্ডার এসে গিয়েছে। সব যখন এত সুন্দর চলছে তখন এসব আবার কি কথা? পিচাম তো খুবই অবাক। অনেকক্ষণ কথা হলো। পিচাম রাজি হয়ে গেলেন এই ভেড়া ব্যবসায়ী শেয়ার কিনে নিতে। এখন তার ফলে তার হাতে 2/7 শেয়ার। আর এরপরেই নৌবাহিনীর অফিস থেকে যে খবর এলো তাকে ভালো বলা যায় না কোনো মতেই। খবর আনলো ইস্টম্যান। সে কক্সের সাথে কোন রেস্তোরাঁয় বসে কথা বলেছে। সরকার পক্ষ থেকে নানা প্রশ্ন উঠেছে। সেক্রেটারি অফ স্টেটের কাছে নানা মহল থেকে অনুরোধ গিয়েছে
জাহাজগুলির অবস্থা পরীক্ষা করার জন্য সরকারি ইঞ্জিনিয়ারদের একটি দলকে পাঠানো হোক। এতদিন সেক্রেটারি অফ স্টেট সে প্রস্তাব ঠেকিয়ে রাখছিলেন, কিন্তু এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার নিজের একবার অন্তত জাহাজগুলো দেখা দরকার। কিন্তু মেরামতের কাজ প্রায় শেষ না হয়ে আসা অবধি ওনাকে দেখানো যাবে না কিছুতেই, কেলেঙ্কারি হয়ে যাবে। এই খবরের কারণেই পিচাম সেই পিকনিকের আগের দিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন আর বাড়ি এসে বিছানা নিয়েছিলেন। গরম জলের বোতল আর ক্যামোলিন চা দিয়ে ওনার সেবা করতে হয়েছিল। 1 সপ্তাহ ধরে রুদ্ধশ্বাস পরিস্থিতি চলল। কক্স কিছুতেই তার বাড়ির ঠিকানা দেবেন না। তার ফলে বাকিদের উৎকণ্ঠা গেল অনেক বেড়ে। তাকে জিজ্ঞেস করলেই সে বলে সে তার বাড়ি পাল্টাচ্ছে, তাই ঠিকানা দিতে পারবে না। 7 জন পার্টনার নিজেদের বাড়ি আর জাহাজ ঘাটার মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগলো। মেরামতের কাজ চলছে বটে, কিন্তু অত্যন্ত ধীর তার গতি। লাভলি অ্যানার পেটের ভেতরে ঢুকে অবস্থা দেখে মিস্ত্রিদের চুল দাঁড়িয়ে গিয়েছে। ইয়ং সেইলার বয়ের স্বরূপ উদ্ঘাটনের পর যারা কাজ করছিলেন তাদের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামা শুরু হয়ে গিয়েছে। আর অপটিমিস্টের খবর আরও ভালো। কেউ সাহস করে তার গায়ে মই লাগায়নি, কারণ ভয় হচ্ছে মইয়ের ভারও সে নিতে পারবে না। খবর চাপা থাকে না। এই 3 জাহাজের খবর ছুতোর মিস্ত্রিদের থেকে ছড়িয়ে পড়েছে। ইস্টম্যান মানে ওদের বোঝাবার চেষ্টা করেছিলেন যে এইসব কথা বলে বেড়ানোটা নেমক হারামি হচ্ছে, কিন্তু ব্যাটারা এমনভাবে সমাজতন্ত্রী হয়ে গিয়েছে যে সে কথা কানে নেয়নি কেউ। সবাই সে কথা হেসে উড়িয়ে দিয়েছে। একটা কথা এখন পরিষ্কার হয়ে গিয়েছে, সারানো গেলেও সারানোর খরচ গিয়ে দাঁড়াবে 5 বা 6 হাজার পাউন্ডে। পিচামের সাথে কক্সের দেখা হলো ইস্টম্যানের বাড়িতে। পিচাম তাকে বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানালেন। এখন সবকিছু বলতে গেলে কক্সের হাত যশের ওপর নির্ভরশীল। কক্সের অবশ্য আত্মপ্রত্যয়ের কোনো অভাব নেই। সেই ডিনারে ইস্টম্যানও আমন্ত্রিত। সেখানেই পলির সাথে প্রথম দেখা হলো কক্সের। কক্সের নারীদোষ মারাত্মক রকমের বেশি। হয়তো সেজন্যই আর কারো মধ্যে এই দোষ দেখলে বা সন্দেহ করলে তীব্র সমালোচনা করেন কক্স। পিচামের কানে ইতিমধ্যে কক্সের নারীঘটিত কীর্তিকলাপের কাহিনী এসেছে। পিচাম জেনেছে কক্সের অভিশ্বাস সবসময়ই বাজারের সবথেকে সস্তা মেয়ে মানুষদের মধ্যে। 2-1 বার সে আইনের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছে। সময়মতোই সব জানলে পিচাম কক্সের সাথে ব্যবসা ফাঁদতেন না, কিন্তু এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কক্সকে খুশি রাখতেই হবে। পলি কাজে নেমে পড়ল। সে কক্সের সাথে বাক্যালাপ জমালো একেবারে সম্ভ্রান্ত মহিলাদের কায়দায়। কফি পানের পর পিয়ানোতে বসে সে একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনালো কক্সকে, তার রিনরিনে সুরেলা গলায়। কক্সের তখনই বাড়ি ফেরার ইচ্ছা ছিল। তার ইচ্ছে ইস্টম্যান আর পিচামকে নিয়ে তার কিছু নৈশ অভিযানের জায়গা দেখানোর। তার মাথার টুপি সে তখন পড়েছে কাপ্তেনি চালে, তার দুগালে রক্তিম চুম্বন চিহ্ন। পিচামকে যেতে হলো কক্সের সাথে, যদিও দেখে মনে হচ্ছিল তিনি প্রমোদ ভবনে নয়, যাচ্ছেন কবরস্থানে। তার মন পড়ে রয়েছে জাহাজ ঘাটায়। সেখানে অনেক বেশি মজুরি কবুল করে মিস্ত্রিদের বলা হয়েছে রাতেও কাজ করতে। কক্স কিন্তু আজ একদম দিলদরিয়া। নাইট ক্লাবে সব খরচা খরচ সেই করল। পরের দিন সে খবর আনল নৌবহরের হেল সাহেব 3টি জাহাজকেই স্বীকৃতি দিয়েছেন, সই করে দিয়েছেন অনুমতিপত্র। কেউ জাহাজ দেখতে যাবে না, শুধু এর জন্য বাড়তি 3,000 পাউন্ড দিতে হবে মেরিন ট্রান্সপোর্ট কোম্পানিকে। আচ্ছা, মানুষ বাঁচে কিভাবে? অন্যকে খাটিয়ে মুচড়িয়ে দুমড়িয়ে দুহাতে যা পারে লুটেপুটে খেয়ে একদম সাপটিয়ে। বাঁচার রাস্তা একদম সোজা ভাই। সে নিজে যে মানুষ সেটা স্রেফ ভুলে যাওয়া চাই। হ্যাঁ দাদা, এ কথাটা মানতেই হবে। নোংরামো করলে টিকবে এভাবে। সে সময় লন্ডনে অনেক দোকান ছিল যেখানে অন্যান্য দোকানের থেকে জিনিসের দাম অনেক কম। এসব দোকানকে বলা হতো দোকান, মানে দরদাম করে কেনাকাটা দোকান। যদিও অনেকে এর মানে করত 2 নম্বরই মালের দোকান। এসব দোকানে সবই পাওয়া যেত, দাড়ি কামানোর ব্লেড বা শোবার খাট, এক কথায় যা চাই। আর এরা মানুষকে টকাতো না। গরিব মানুষজন খুশি হয়ে এখানে কেনাকাটা করতেন, কিন্তু অন্যরা এবং ভালো দোকানের মালিকেরা ছিলেন এদের ওপর হাড় চটা। এই দোকানগুলোর আসল মালিক ছিলেন মিস্টার ম্যাকিথ, আর তারও অনেকগুলো নাম ছিল, কিন্তু
এসব দোকানের মালিক বলে যখন পরিচয় দিতেন তখন নাম বলতেন ম্যাকিথ। গোড়ার দিকে অল্প কিছু শাখা ছিল, এই ওয়াটারলু ব্রিজের দিকে ২-৩টে, আর আরও পূর্বে গোটা ৬। ব্যবসা হতো দুর্দান্ত, কারণ এত কম দামে আর কেউ সব জিনিস বেচতে পারত না। কিন্তু সস্তায় মাল বেচতে গেলে আরও সস্তায় মাল পেতে হবে, আর সে মাল জোগাড় করা সহজ কাজ নয়। কাজেই প্রথমে ম্যাকিথকে বেশ কঠিন ও বেশ বিপজ্জনক একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়েছিল। আর সবথেকে বড় কথা হলো, সবটাই করতে হয়েছিল অত্যন্ত গোপনে। কেউ যেন জানতে না পারে কোথা থেকে ম্যাকিথ এত কম দামে সব মাল পাচ্ছে। যাদের কৌতূহল অতিমাত্রায় বেশি, তাদের ম্যাকিথ একটাই গল্প বলতেন। তিনি বলতেন, লন্ডনে ও তার চারপাশে কত ছোট ছোট দোকান প্রতিদিন উঠে যাচ্ছে। তারা সব ভালো ভালো মাল ভালো দামে কিনেছিল, তারপর লালবাতি। তখন যে দামে পারছে সে দামে ছেড়ে দিয়েই খুশি। জীবন বড় কঠিন ভায়া, শেষে বলতেন ম্যাকিথ, কিন্তু দুর্বল হলে তো চলবে না। ম্যাকিথ বেশ লম্বা চওড়া কথা বলতে ভালোবাসতেন, কিন্তু সব মালের ঠিকঠাক রসিদ চাইলে মুশকিল, তা তিনি দেখাতে পারতেন না। এসব অবশ্য হওয়ারই কথা। এরকম অবিশ্বাস্য দামে এবং নিয়মিতভাবে এত মালের যোগান পেতে গেলে রসিদ নিয়ে মাথা ঘামালে চলে না। শহরে আরও অনেক দোকান ছিল এই দোকানের মতো খানিকটা, কিন্তু সেখানে পাওয়া যেত অ্যান্টিক সামগ্রী, পুরনো বই, তবে খুব সস্তায় নয়, বলা যেতে পারে যেমন হওয়া উচিত তেমন দামে। লোকে বলতো এসব দোকানও ম্যাকিথের, আর এসব দোকানের লভ্যাংশ ম্যাকিথ বিনিয়োগ করে তার দোকানসমূহে। কথা কতটা সত্যি তা কেউ জানে না, আর এও কেউ জানে না এসব দোকানেই বা এত পুরনো মাল কোথা থেকে আসে। ১৯ সালের গ্রীষ্মকালে ম্যাকিথ দেখলেন তিনি এক অদ্ভুত ঝামেলায় পড়েছেন এবং কিছু টাকা ধার নিতে দ্বারস্থ হলেন ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের। এই খবরে অবশ্য অন্য ব্যবসায়ীরা বেশ স্বস্তি পেল। ধার দেওয়ার আগে ব্যাংক সব খতিয়ে দেখবে, এটাই নিয়ম। দেখতে গিয়ে ব্যাংকের কর্তারা আবিষ্কার করলেন ম্যাকিথের ব্যবসার অবস্থা বেশ ভালো। তার প্রতিটি দোকানই লাভজনক এবং বলতে গেলে স্বাবলম্বী। খাতায় কলমে সবগুলি ম্যাকিথের দোকান হলেও প্রতিটিকেই স্বাধীন ব্যবসা হিসেবে গণ্য করা যায়। ম্যাকিথ বুঝেছিলেন ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট ব্যবসায়ী কখনোই বড় ব্যবসায়ীর কর্মচারী হতে চাইবে না। তার কাছে তার স্বাধীনতার দাম অনেক। অন্যের থেকে বেশি খাটতে ছোট ব্যবসায়ী সবসময় রাজি, কিন্তু যদি অন্যের থেকে বেশি মুনাফা পাওয়া যায়। আর আরও বড় কথা হলো, এরা কারো হুকুম শুনতে রাজি নয় বা কারো অযাচিত উপদেশ নীরবে শুনে যাবে না। এনাদের এই ব্যক্তি স্বাধীনতা প্রীতির ব্যাপারে ম্যাকিথের গবেষণালব্ধ তত্ত্ব ম্যাকিথ অনেক খবরের কাগজের ইন্টারভিউতে বলেছেন। তিনি এর নাম দিয়েছেন মানুষের তার পূর্বপুরুষের পথ অনুসরণ করিবা সহজাত ইচ্ছা। যদিও এই নাম কেন কেউ বুঝতে পারেনি। তার মতে এই যন্ত্র সভ্যতার যুগে যখন আধুনিক মানুষ খুব পরিষ্কারভাবে প্রমাণ করতে পেরেছে যে প্রকৃতি তার কাছে পরাভূত, তার মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের আগ্রহ জাগবেই। ম্যাকিথের মতে এ মনোভাব শুধু সঙ্গত নয়, এ অত্যন্ত প্রয়োজন। এ মনোভাবের জন্যই দাম কমানোর প্রতিযোগিতা চলতে থাকবে, আর তার ফলে লাভবান হবেন সবাই। বড় মানুষদের এই পাঞ্জালরায় এখন ছোটখাটো লোকেরাও ঢুকতে চাইছে। এখন দেখা দরকার ব্যবসায়ী মহল কেমন করে এই মনোভাবে হাওয়া দিয়ে তার থেকে ২ পয়সা বেশি লাভ করতে পারে। নিজের সারা জাগানো সব প্রবন্ধে ম্যাকিথ লিখতেন, আমাদের কখনোই মানুষের সহজাত প্রবৃত্তির বিরোধিতা করা উচিত নয়। ম্যাকিথের দোকানের সূত্রপাত এই ধারণার থেকেই। ম্যাকিথের কর্মচারী কিংবা সেলসম্যান ছিল না, তা ছিল একেবারে পুরোপুরি দোকানদার। বাছাই করা এইসব লোকেরা দোকানদার হতে পেরেছে ম্যাকিথের জন্য। এদের সব মালের ব্যবস্থা করে দিতেন ম্যাকিথ, আর তা দিতেন যথেষ্ট বাকিতে। প্রতি সপ্তাহে সব দোকানে মাল যেত। মালের দাম দিয়ে দাও, দোকানের ভাড়া মিটাও ঠিকঠাক, ব্যাস, বাকিটা তুমি কি করবে তুমি বুঝে নাও। তোমার হিসাবের খাতা কেউ কোনোদিন দেখতে আসবে না। একটা কথা মানতে হবে সবাইকে, জিনিসের দাম বাড়ানো চলবে না। ছোটখাটো মানুষজনদের সুবিধার কথা ভেবেই এই ব্যবস্থা। এই দোকানদারেরা খুব বেশি মাইনের কর্মচারী রাখত না কখনোই। তার পুরো পরিবারের সবাই কাজ করত দোকানে। কাজেই মাইনে নিয়ে অসন্তোষ বা বেশিক্ষণ খাটতে হচ্ছে বলে বিরক্তি, এসবের কোনো জায়গাই ছিল না। এ তো নিজেদেরই দোকান, কাজ করতে হলে অসুবিধা কোথায়। এইভাবে ম্যাকিথ তার এক প্রবন্ধে লিখেছিলেন, পরিবারগুলি ধ্বংসের হাত থেকে বেঁচে গেল, সব পরিবার থাকলো অটুট। মানব দরদিরা তো বলেই থাকেন সব অনাচারের মূল হচ্ছে পরিবার নষ্ট হয়ে যাওয়া।
সবাই একসাথে কাজ করছে, মানে গোটা পরিবার। আর সবার যেহেতু লক্ষ্য একই আক্ষরিক অর্থে, এরা সবাই এক দেহ এক প্রাণ। কাজের সময় ও পরিবারের জন্য সময়ের যে ভাগ, যা ঠিকমতো করতে পারে না বলে বহু পরিবারে বিপর্যয় নেমে আসে, এখানে সেসব সমস্যা হবার উপায়ই নেই। এই দিক দিয়েও বলা যায় দোকান হলো একেবারে আদর্শ। ম্যাকিজ সহজেই ব্যাংকে বুঝিয়ে দিলেন আসলে তিনি কোনো বিপদেই পড়েননি। তার টাকা দরকার ব্যবসাকে আরো বড় করার জন্য। কিন্তু ব্যাংক টাকা দেবার ব্যাপারে টালবাহানা করতে থাকলো। তারা ম্যাকিজ সম্পর্কে এখনো নিঃসন্দেহ নয়। আসলে শহরে অনেকে ম্যাকিজের নামে অনেক কিছু বলে বেড়াচ্ছিল। তার সবটা ঠিক মনোরম নয়, যদিও এসব কথা সবটাই গুজব এবং কোনোটিই সেই অর্থে পরিষ্কার অভিযোগ নয়। ব্যাংক সবকিছু উড়িয়ে দিতে পারছিল না। এক দুবার ম্যাকিজ স্ক্যান্ডালেও জড়িয়েছেন, যদিও প্রতিবারই খুব তাড়াতাড়ি তিনি প্রমাণ করে দিতে পেরেছেন যে তিনি নির্দোষ। কোনোবারই ব্যাপারটা আদালত অবধি গড়ায়নি। কিন্তু নিন্দে করার লোকের আর অভাব নেই। ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের সাথে দড়ি টানাটানি চলল অনেক দিন। এত দিন লাগবে ম্যাকিজ ভাবেননি। এই ব্যাংকে গিয়েছিলেন বলে এখন ম্যাকিজ হাত কামড়াচ্ছেন। এরকম চলতে থাকলে তো আবার ম্যাকিজের নামে নতুন নতুন গল্প ছড়াবে বাজারে। ম্যাকিজ ভাবছিলেন এদের কাছে ঋণ চেয়ে যে দরখাস্ত করেছেন তা ফেরত নিয়ে নেবেন কিনা। উকিলদের মহলে বেশ চেনা জানা ছিল ম্যাকিজের। এদেরই একজনের কাছ থেকে খবর পেলেন ম্যাকিজ যে এই ব্যাংকের এক বেশ হোমরা চোমরা খাতক, নাম জোনাথন জেরেমিয়া পিচাম। আর এই পিচামের আছে এক বিবাহযোগ্যা কন্যা। অল্পদিনেই পিচামের সাথে আলাপ জমিয়ে ফেললেন ম্যাকিজ। যখন দেখলেন আকাশ বেশ পরিষ্কার হয়ে আসছে, তিনি পলি পিচামের সুনজরে পড়ার জন্য পূর্ণোদ্যমে ঝাঁপিয়ে পড়লেন। এ ব্যাপারে তাকে সফল হতেই হবে। তার জন্য যা লাগে লাগুক। কিছুটা সাবধানতা নেওয়া প্রয়োজন, তাই মহিলা মহলে তিনি তার নাম বললেন বেকেট। পিচামের ব্যবসার অবস্থা সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিলেন ম্যাকিজ কিংবা বেকেট। এই সংস্থার কাজ কারবার ভিখারিদের দিয়ে, আর তা বেশ বিস্তৃত। পদ্ধতিগুলো বেশ মাথা খাটিয়ে বের করে ব্যবসা ফাঁদা হয়েছে। যেমন একজন ম্যাকিজকে বুঝিয়ে দিল ভিখারিরা কেন কখনো আঁকা ছবি নিয়ে এসে সাজিয়ে বসে না। তারা বসে থাকে হাতে আঁকা বিখ্যাত লোকেদের ছবি বা নৈসর্গিক দৃশ্য নিয়ে। সেসব নানা রঙের চক দিয়ে ফুটপাতে আঁকা। যদি আঁকা ছবি নিয়ে আসে, তাহলে পথচারীরা বুঝবে না সেটা ওই ভিখারিরই আঁকা না অন্য কারো। আর তাছাড়া ফুটপাথে আঁকা ছবির আয়ু খুব কম। লোকের পায়ে পায়ে তা মুছে যাবে, ধুয়ে যাবে বৃষ্টির জলে। বৃষ্টি তো প্রায় রোজই হয়। তাই কারোর যদি এই ক্ষণস্থায়ী ছবি দেখে ভালো লাগে, সেজন্য তখনই পয়সা দেওয়াটা তার নৈতিক দায় হয়ে দাঁড়ায়। প্রতিদিন নতুন ছবি, আর যদি ভালো লাগে তাহলে প্রতিদিন আলাদা পয়সা। এর থেকেই বোঝা যায় এসবের পেছনে মনুষ্য চরিত্রের গভীর পর্যবেক্ষণ রয়েছে। জুন মাসের মাঝামাঝি ম্যাকিজ ঠিক করলেন আর ছোটখাটো সন্দেহকে পাত্তা দেওয়া চলবে না। এবার পলি পিচামের পাণিপ্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সহজে হবে না। একজন নিপাট ভদ্রলোক পূর্ণ সম্মানের সাথে এক মহিলাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান ও তাকে সুস্থ সম্ভ্রান্ত দাম্পত্য জীবন উপহার দিতে চান। এইভাবে পুরো ব্যাপারটা সাজাতে হবে। প্রথমে মিসেস পিচামকে চিঠি দিলেন। তিনি দেখা করতে চান। কখন কোথায় দেখা হতে পারে মিসেস পিচাম যেন জানিয়ে দেন। প্রথম সাক্ষাতে মিসেস পিচামকে বুঝতে তার ভুল হয়নি। ঠিক হলো দেখা হবে অক্টোপাসে। এই সাক্ষাতে মিসেস পিচাম আধুনিক ছেলে ছোকরাদের ব্যাপারে যেমন তেতো মন্তব্য করলেন, তা বেশ ভালো করে শুনে নিলেন ম্যাকিজ। আজকালকার ছেলে ছোকরারা কি যে চায় তা তারা নিজেরাই জানে না। রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললেন শ্রীমতী পিচাম, এরা সব একেবারে শিশুদের মতো, বড় আর হয়নি। এই যে আমার মেয়ে পলি, ওকে তো আমি আমার হাতের তালুর মতো চিনি। কিন্তু ও যে কিভাবে তা আমি জানি না। হয়তো এখনো সত্যি ও খুব ছোট। পুরুষ মানুষদের সাথে কখনো ও মেলামেশা করেনি। মাদি কুকুর আর মদ্দা কুকুরের তফাতটা হয়তো জানে, কারণ ও কুকুর নিয়ে ঘাটাঘাটি করে। হয়তোবা সে তফাতটাও ঠিকমতো জানে না। ওসব কথা ওর মাথাতে কখনো আসেই না। আরও কি জানেন, স্নানের সময়ও ও একটা পাতলা জামা পরে থাকে। এরকম সরল সাদাসিধে মেয়ে যখন ব্যাটা ছেলে দেখে, তখন তো কি করবে বুঝতেই পারে না, তাই না? ওরা তো কল্পনার জগতে বাস করে। আর কিভাবে গোগ্রাসে গল্প নভেলের বই গেলে সে আপনি ভাবতেও পারবেন না। আর সবসময় বলে চলেছে স্মাইলস এই করেছে, স্মাইলস তাই করেছে। কিন্তু আমি তো জানি, আমি তো মা। আমি জানি ও আপনাকেই চায়। মেয়ের মায়েরা বুঝে, বুঝলেন? এই বলে তিনি গভীরভাবে বেকেটের চোখের দিকে তাকিয়ে রইলেন। তার আগে অবশ্য দেখে নিয়েছেন ওনার নিজের গ্লাস খালি হয়ে গিয়েছে
আর বাগানে আর কেউ নেই। কেউ ওদের কথা শুনছে না। পরে সময় মতো যখন বেকেট জানালেন যে তিনি আসলে বেকেট নামে কেউ নন, তিনি হলেন স্বনামধন্য ম্যাকিথ, বিখ্যাত দোকানগুলির মালিক, তখন মিসেস পিচাম এমন একটা ভাব দেখালেন যেন এ তথ্য তেমন কিছুই গুরুত্বপূর্ণ নয়, আর এমন একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলেন যার কোনো পরিষ্কার অর্থ নেই। তা বেশ, কিন্তু আমার স্বামী যেন কিছু জানতে না পারে। মেয়েকে নিয়ে বাপের অনেক ভাবনা চিন্তা আছে তো, বুঝতেই পারেন। ও সবসময় বলে যা করছে সবই মেয়ের জন্য, ও তাই ভাবেও। এতে ভুল নেই। সেদিন মানে গত পরশু কোত্থেকে এক মিস্টার কক্সকে নিয়ে এসে হাজির। সে নাকি বিরাট বড় লোক। চেনেন নাকি এই কক্সকে? ম্যাকিথ কক্সকে বিলক্ষণ চিনতেন। শহরে কেই বা না তাকে চেনে, তবে কক্সের সম্বন্ধে ভালো ধারণা করার মতো কখনো কিছু শোনেননি ম্যাকিথ। মহিলার দোষে লোকটা একেবারে এক নম্বর। নীতিফিতির ধার সে ধারে না। কিন্তু মজার কথা হলো এই ম্যাকিথ, যার মাথাতে যতটা জায়গা তার থেকেও বেশি জায়গার মালিকানা নিয়ে বসে আছে বিষয় চিন্তা, তারও কিন্তু কক্সের নাম শুনে বুকে ধাক্কা লাগল। আসলে পিচকে যতটা ভালোবাসেন বলে ম্যাকিথ নিজের কাছে স্বীকার করতে রাজি, আসলে ভালোবাসেন তার থেকে অনেক বেশি। তা আমাকে কি করতে হবে? রুক্ষস্বরে প্রশ্ন করলেন ম্যাকিথ। সেটাই তো ভাবছি, বললেন মিসেস পিচাম, আর এমন ঠান্ডা চোখে ম্যাকিথকে জরিপ করতে আরম্ভ করলেন যে ম্যাকিথের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আজকালকার মেয়েদের তো বোঝা ভার, মাথা ভর্তি প্রেম ফেম আর বাজে চিন্তা। তারপর যেন ম্যাকিথকে কিছুটা সাহস দেবার জন্য নিজের ফুলো ফুলো হাতটা ম্যাকিথের হাতের ওপর রাখলেন, আর ওয়েটারকে ডেকে বললেন বিল দিতে। লোহার টেবিলগুলোর মধ্যে দিয়ে গেটের দিকে যেতে যেতে মহিলা আবার সাবধান করে দিলেন তার পতিদেবতা যেন কিছু জানতে না পারেন। সেই সন্ধ্যেতেই পলির সাথে দেখা হলো ম্যাকিথের, আর পলি বাড়ি থেকে বেরোলে তাকে এগিয়ে দেবার সম্মতিও সেদিনই পেয়ে গেলেন ম্যাকিথ। যদিও পলির যাবার কথা পড়তে সে বাড়ি থেকে বেরিয়ে সম্পূর্ণ অন্যদিকে চলতে লাগল। সে যাচ্ছিল মিথ বাগানের পাশের পার্কে। মাঝে মাঝে এদিক ওদিক দেখে নিচ্ছিল পলি, কিন্তু বোঝাই যাচ্ছিল ম্যাকিথ তার সাথে চলুক সেটা সে চায়। শেষমেশ সে ম্যাকিথকে নিয়ে গিয়ে বসল অনেক ঝোপের আড়ালে একটা বেঞ্চে। একটা হালকা খোলামেলা পোশাকে খুব সুন্দর লাগছিল পিচকে। সে ছিল খুব ফুরফুরে মেজাজে। ডল পুতুলের মতো দেখালেও সে কিন্তু মোটেই ডল পুতুল ছিল না। সে ছিল বেশ সুগঠিতা একটি মেয়ে, যার নারীসুলভ বৈশিষ্ট্যের বাড়াবাড়ি চোখ এড়ায় না। কক্স বা স্মাইলসকে নিয়ে কথা বলার কোনো আগ্রহই তার ছিল না। এই সন্ধেটা বড্ড সুন্দর, এর মধ্যে আবার ওদের টেনো না। ম্যাকিথ যে কক্সকে চেনে এটা ভেবেই তার হাসি পেয়ে গেল। বেশ কিছুটা সময় কাটিয়ে তারা একসাথে বাড়ি ফিরল। এই সময়ে ম্যাকিথের জ্ঞান বৃদ্ধি হয়নি কিছুই, কিন্তু অনেক কিছুই ঘটে গিয়েছে। ম্যাকিথের মেজাজ নষ্ট হয়ে গিয়েছে, কারণ তিনি অত্যন্ত আগ্রহের সাথে যা চাইছিলেন পলি তা হতে দেয়নি। কিন্তু ম্যাকিথ ভালোই জানে মেয়েটি তার জামার নিচে আর কিছুই পরে আসেনি। এ ভারী অন্যায়। আবার দেখো, বেরিয়েছিল পড়তে যাবে বলে, গেল না। তার মানে তারাও কিছু খোঁজ খবর রাখে না। সেই পিকনিক থেকে ফেরার সময়ের মতো ম্যাকিথ নিশ্চিত হতে পারছিলেন না প্রেমের পথে তিনি একটুও এগোতে পেরেছেন কি না। বাড়ি ফেরার পর মিসেস পিচাম তার কন্যাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। এদিকে মেরিন ট্রান্সপোর্ট কোম্পানিতে লাল বাতি জ্বলার দশা, কারণ এর আগের দিন একটা বোমা ফেটেছে।